আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা ফেসবুক পেজ। দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে ধানের ফলন বাড়ানোর উপায়। আমরা কিন্তু অনেকে ধান চাষ করি, ধানে কিন্তু ব্যয়বহুল টাকা খরচ করতে হয় এখন। তো যদি আমরা ধানের ফলন বিঘা প্রতি 2 থেকে 4 মণ বেশি করতে পারি আমরা একটি স্প্রের মাধ্যমে, তো তাহলে কিন্তু আমাদের একটা অনেক উপকার হয়। আসলে অনেকে বলতে পারেন, ভাই আপনি এগুলো ভুয়া কথা কেন বলেন, ধানের ফলন কিন্তু কখনোই বেশি করতে পারে না। জাস্ট আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন, আমি কিছু টিপস দিব, ইনশাল্লাহ চেষ্টা করবেন মেনে চলার। আল্লাহর রহমতে অবশ্যই ধানের ফলন বেশি হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনি যে জাতটি ধানে রোপণ করেছেন ওই জাতের ধানের যে ফলনটি হয় কাঙ্ক্ষিত সেটাই পাওয়ার চেষ্টা করবেন। এসে কিন্তু আপনি আরেকটি জাতের ধান বিঘা প্রতি 30 মণ ফলন হয়, আপনি যেটা চাষ করেছেন বিঘা প্রতি 20 মণ ফলন, ওইটারে কিন্তু তফাৎ এক হবে না। তো এগুলো বিষয় মেনটেন করে অবশ্যই কিন্তু ধানের ফলন বেশি করা যাবে। প্রতি বিঘা জমিতে 2 থেকে 4 মণ করে, কিন্তু আমাদের খরচ হবে মাত্র 400 থেকে 500 টাকা বিঘা প্রতি। তো চলুন কন্টিনিউ করে আজকের পুরোপুরি ভিডিওটি। দর্শক বন্ধুরা, আজকে একটি কথা বলে দেই, সেটা সবসময় মাথায় রাখবেন। সেটি হচ্ছে আপনার ধানের ফলন কেমন হবে সেটা ধানের থোর বা কায়স্তুর অবস্থায় বুঝতে পারবেন যে আপনি কতটুকু ফলন পাবেন, ধানের শীষ কত বড় হতে পারে বা ধানের কতগুলো শীষ হতে পারে, এরকম কন্ডিশনটা অবশ্যই আপনি ধানের থোর বা কায়স্তুর অবস্থায় বুঝতে পারবেন। তাহলে বিষয়টা হচ্ছে, এখন আমাদের প্রথম স্টেপ হচ্ছে ধানের কায়স্তুর অবস্থায় পরিচর্যা। অর্থাৎ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ধানের কিন্তু কায়স্তুর অবস্থা। তো যদি এই সময় আমাদের ধানের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা আছে, তো প্রথম স্টেপে আমরা এটাই জেনে নেব। তাহলে দর্শক বন্ধুরা, ধানের ফলন বাড়ানোর জন্য আমরা ধানে কায়স্তুর অবস্থায় আমরা প্রতি শতক জমিতে 300 গ্রাম করে এমওপি বা পটাশ সার উপরি প্রয়োগ করব। ধানের ফলন বাড়াতে কিন্তু এই এমওপি বা পটাশ সার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে লাস্ট পর্যায়ে এসে। অর্থাৎ থোর বা কায়স্তুর অবস্থায় ধানে আমরা পটাশ সার প্রয়োগ করলে ধানের দানা ভালো হবে, রং উজ্জ্বলতা বেড়ে যাবে, রোগবালাইয়ের আক্রমণ অনেকাংশে কমে যাবে এবং আমাদের ধানের যখনই রোগবালাই কম হবে, ধানের দানা পুষ্ট হবে, বাতাসে হেলে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই, তখনই কিন্তু ধানের ফলনটা বেশি পাওয়া যাবে। তো আমাদের প্রতি শতক জমিতে যদি 300 গ্রাম করে পটাশ সার বলি, তাহলে আমাদের মোটামুটি দেখা যাচ্ছে 8 থেকে 9 কেজি করে পটাশ সার আমাদের প্রতি বিঘা জমিতে প্রয়োগ করতে হচ্ছে। তাহলে এটার দাম কত? আমাদের কিন্তু প্রায় 300 টাকার মতো, বেশি না কিন্তু। আমাদের সর্বোচ্চ দাম হচ্ছে 250 থেকে 300 টাকা লাগবে এমওপি বা পটাশ সারটি প্রয়োগ করতে। এটা গুঁড়ো পটাশও হবে, আপনার হচ্ছে গুটি পটাশ হবে, যার যেটা মনে হয়, আপনাদের যেটা সহজ মনে হবে সেটাই জমিতে প্রয়োগ করে দেবেন। অনেকে বলতে পারেন, ভাই এটা প্রয়োগ করার সময় কি জমিতে ধান গাছের উপরে লেগে গেলে কি ধানে কোনো সমস্যা হবে কি না? কোনো সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই। তবে আমি আরেকটা বুদ্ধি দিই, সেটি হচ্ছে ধানে যখন এটা প্রয়োগ করবেন পটাশ সারটি, অবশ্যই দেখবেন যে হচ্ছে সকালবেলা শিশির থাকে, আবার বিকেলবেলাও কিন্তু ধানে শিশির পড়ে, তখন পাতাগুলো ভেজা থাকে, লেগে যেতে পারে। আপনারা একটু দুপুরের দিকে 12টা, 1টা, 2টা, 4টা এগুলোর মধ্যে যদি দেন, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, গাছে লেগে থাকবে না। অবশ্যই জমিতে 2 থেকে 3 ইঞ্চি পানি বেঁধে রাখবেন। আর যাদের পানি বেশি আছে কোনো সমস্যা নাই, আর যাদের একটু জমি নরম আছে, পানি নেই বাট কাদা কাদা ভাব আছে, একটু রসালো, তাহলে সেগুলো জমিতে প্রয়োগ করা যাবে। আর অবশ্যই যাতে সেই জমির পানি যাতে অন্য কোনো জমিতে চলে না যায় সেটাও খেয়াল রাখবেন। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। দর্শক বন্ধুরা, 2 নম্বর ধাপ হচ্ছে স্প্রের ধাপ। অর্থাৎ আমরা কিন্তু পটাশ সার প্রয়োগ করলাম, তার দ্বিতীয় ধাপে হচ্ছে কিন্তু একটা স্প্রে, একটা শিডিউল দিব, যেটা মেনটেন করলে কিন্তু ধানের ফলন বাড়ানো সম্ভব হবে। অবশ্যই এই স্প্রে শিডিউলটা কিন্তু মেনে চলতে হবে। তাহলে স্প্রেতে কী কী দিতে হবে? তো 1 নম্বর স্টেপ হচ্ছে ভালো মানের একটি পিজিআর বা হরমোন বা ভিটামিন। অর্থাৎ আপনি ধান খেতে কোন ধরনের ভিটামিন স্প্রে করে ভালো ফলাফল পেয়েছেন বা কোন ধরনের ভিটামিনটা আপনি এর আগে ব্যবহার করে রেজাল্ট ভালো পেয়েছেন সেটা ব্যবহার করবেন। এটা হতে পারে ফ্লোরা, মিরাকুলাল, প্রোটোজিম। এটা বাংলাদেশে, ইন্ডিয়াতে কিন্তু অ্যাভেলেবেল ভিটামিন পাওয়া যায় বা পিজিআর পাওয়া যায় বা হরমোন। আপনাদের যা যেটা ভালো মনে হয়, ভালো একটা ব্র্যান্ড কোম্পানি পিজিআর নেবেন অনুমোদন মাত্রায়। সঙ্গে দেবেন হচ্ছে সিলিটেক জিঙ্ক। এটা সিলিটেক জিঙ্ক যে কোনো কোম্পানি হতে পারে। আসলে জিঙ্কটা কিন্তু 10টা 7টা কিন্তু আমাদের কিন্তু স্প্রে করা কিন্তু একটা উত্তম এই সময় এসে। তো সিলিটেক জিঙ্ক এটা আপনার ভালো একটা ব্র্যান্ড কোম্পানি নেবেন। এটা নিলে আপনাদের হচ্ছে যেটা অনুমোদন মাত্রায় লেখা আছে প্যাকেটে গায়ে সেই অনুযায়ী, এবং স্লোবুর বরুণ 20%, অর্থাৎ স্প্রেনাশক কিন্তু ব্রণ পাওয়া যায় বাজারে, কিন্তু বিভিন্ন কোম্পানির হয়ে থাকে। তো যার যেটা ভালো মনে হয়, ভালো মানে একটা স্লোবুর বরুণ, এটাও অনুমোদন মাত্রায় প্যাকেটে গায়ে যেটা লেখা আছে সেই অনুযায়ী। এবং সাথে দেবেন হচ্ছে ভালো মানের একটি ফাঙ্গিসাইড, অর্থাৎ একটি ছত্রাকনাশক। হতে পারে সেটা নাটিভো, এমিস্টার টপ, বিভিন্ন ভালো মানের কিন্তু ব্র্যান্ড কোম্পানির ছত্রাকনাশক আছে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে অ্যাভেলেবেল। তো এই 4টা প্রোডাক্ট একসঙ্গে মিক্স করবেন, করে অনুমোদন মাত্রায় যেটা লেখা আছে, তো এই 4টা প্রোডাক্ট একসঙ্গে মিক্স করে আমরা ধানের
থোর বা কায়স্থুর অবস্থায়, অর্থাৎ আমাদের দেখবেন ধানটা গর্ভ অবস্থায় আসার ঠিক 1 সপ্তাহ আগে কিন্তু আমাদের থোর বা কায়স্থুর অবস্থায় থাকে, অর্থাৎ ধানটা বের হয়ে যাওয়ার আমাদের উত্তম একটা সময় চলে আসে যখন গর্ভ অবস্থায় আসে বা গামর দশায়, তার ঠিক 7 দিন আগে কিন্তু থোর বা কায়স্থুর অবস্থায় ধানটা চলে আসে। তখন গাছ ভিজিয়ে সকালে অথবা বিকেলে এই প্রোডাক্টগুলো অনুমোদন মাত্রায় স্প্রে করে দেবেন। তাহলে আমাদের পটাশ সার প্রয়োগ করা হলো এবং স্প্রে শিডিউলটা মানা হলো। তাহলে দেখবেন ধানের একটা কন্ডিশনটা পাল্টে যাবে এবং ধানে কখন কী পরিমাণে রোগ হচ্ছে সেগুলো মেনটেন করবেন। যেমন ধানে কিন্তু মাজরা পোকার আক্রমণ করতে পারে, সেগুলো স্প্রে করবেন। আমাদের ধানে কিন্তু হচ্ছে কারেন্ট পোকার আক্রমণ করতে পারে, সেগুলো মেনটেন করতে হবে। তো এগুলো কিন্তু অবশ্যই সবগুলো মেনটেন করতে হবে। এবং একটা জিনিস মনে রাখবেন, কারেন্ট পোকা বা মাজরা পোকার কীটনাশকের সঙ্গে কিন্তু আমাদের এই যে 4টা স্প্রের কথা বললাম, যে জিঙ্ক, আমাদের হচ্ছে স্লোবর বোরন, পিজিআর এবং ছত্রাকনাশক একসঙ্গে মেশানো যাবে না। এই 4টা আপনি একসঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন, বাট ওগুলো কীটনাশকের সঙ্গে কিন্তু মেশানো যাবে না, আলাদাভাবে স্প্রে করবেন। এবং একটা স্প্রে থেকে আরেকটা স্প্রের 3 দিন ডিফারেন্স রাখবেন, অর্থাৎ 72 ঘন্টা পর আপনি কীটনাশক স্প্রে করতে পারবেন, কিন্তু একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন না ভাই, আগেই বলে দিলাম, তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাবেন না। আর আরেকটি স্টেপ হচ্ছে 3 নম্বরে, সেটি হচ্ছে থোর বা কায়স্থুর অবস্থায় অবশ্যই জমিতে পানি বেঁধে রাখবেন। অর্থাৎ এখন থেকে শুরু করে ধান একদম বের হয়ে মাথা হেলে যাওয়ার আগ পর্যন্ত ধানের জমিতে 2 থেকে 3 ইঞ্চি পানি বেঁধে রাখার চিন্তা ভাবনা করবেন। তাহলে দেখবেন ধানের শীষ বড় হবে, দানা ভালো হবে, পুষ্ট হবে, ওজন বেশি হবে। এগুলো কিন্তু অবশ্যই মেনটেন করে চলতে হবে। কারণ দর্শক বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন, পানির অপর নাম জীবন। এবং ধানে যদি আমরা থোর বা কায়স্থুর অবস্থা থেকে শুরু করে ধানটা বের হয়ে মাথা হেলে যাওয়া পর্যন্ত, অর্থাৎ সে সময় পর্যন্ত যদি আমরা জমিতে পানি বেঁধে রাখি, তাহলে আমাদের ধানের দানা ভালো হবে, চিটার সংখ্যা কম হবে। এটা অবশ্যই মেনে রাখবেন, কারণ চিটার সংখ্যা কম হলে ধানের ফলন বেশি হবে। আর একটি কথা বলি, সেটি হচ্ছে আমাদের ধানের লাস্ট একটি স্প্রের শিডিউল আছে, সেটি হচ্ছে যখন ধানটা বের হয়, আপনার যে ধানই হোক না কেন, যে ধান চাষ করেছেন না কেন, আপনি যে ধানটি চাষ করেছেন, ধানটির মাথা হেলে, অর্থাৎ শীষ যখন বের হয়ে মাথা যখন হেলে একটু মানে দুধ অবস্থায় চলে আসে, অর্থাৎ ফুল যখন ঝরে যায়, দুধ অবস্থায় আসে, তখন কিন্তু আমাদের একটা ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। অনেকে বলতে পারেন ভাই, এই ফাঙ্গিসাইডের সঙ্গে কি আমরা পিজিআর বা ভিটামিন বা হরমোন বা জিবরেটিক অ্যাসিড স্প্রে করতে পারবো? আসলে দর্শক বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন, এই সময়ে এসে ধানে পিজিআর বা ভিটামিন বা জিবরেটিক অ্যাসিডের প্রয়োজন হয় না। ধানের ফলন বাড়ানোর জন্য আমাদের থোর বা কায়স্থুর অবস্থা বা গামর দশায় যেটাকে বলা হয়, ওই যে একটা উত্তম সময় আছে, তখন সঠিক পরিচর্যা করলে, সঠিকভাবে সার প্রয়োগ করলে কিন্তু ধানের ফলন ভালো পাওয়া যায়। কিন্তু এখন এসে যে ধানটা বের হয়ে মাথা হেলে গেছে, এখন এসে এগুলো কিন্তু কোনো কাজ কিন্তু করে আমাদের ভালো ফলাফল পাওয়া যায়। তো সেক্ষেত্রে ধানের মাথা হেলে যাওয়ার পর ভালো মানের একটি ফাঙ্গিসাইড, যেমন নাটিভো, এমস্টার টপ, এগুলোর মধ্যে যে কোনো একটি ভালো মানের ফাঙ্গিসাইড অবশ্যই আপনারা গাছ ভিজে স্প্রে করে দিবেন। তাহলে দেখবেন মোটামুটি ধানের ফলন ভালো হবে, এবং ধানের ফলন ভালো হলেই কিন্তু আমাদের কৃষকের লাভ। তো দর্শক বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন ধানের ফলন কীভাবে বাড়াতে হবে। সহজ কিছু টিপস, আহামরি কোনো টিপস নেই, সহজ কিছু টিপস দিলাম, চেষ্টা করে দেখবেন, মানিয়ে দেখবেন, অবশ্যই ধানের ফলন বেশি হবে। তো কৃষিভিত্তিক টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।